আমার মেয়ে অনেকদিনই বাবার জন্য স্কুলে যাইতে পারে নাই। দুঃখ যাদের জীবন গড়া, সুখ কি তারা খুঁজে পাবে? দুঃখের মাঝে সুখ তারা খুঁজে নেবে। একটা প্রবাসীর জীবন কতটা কষ্ট হতে পারে, তারা প্রবাস জীবন কাটিয়ে যখন সন্তান এবং স্ত্রী পরিবারের সবার সুখের কথা চিন্তা করে যখন প্রবাসে দিন কাটায়, যখন তারা অসুস্থ হয়, তাদের পাশে কে থাকে? আজকে তেমনি আমরা বারোগন্ডা এলাকায় একটা প্রবাসীর বাড়িতে এসেছি। এ প্রবাসী সে বিদেশ থাকা অবস্থায় দীর্ঘ 30 বছর প্রবাস জীবনে হঠাৎ করে বিষম অসুস্থ হয়ে পড়ে। ওইখানের সামান্য ট্রিটমেন্ট নিয়ে তাকে দ্রুত বাংলাদেশে প্রেরণ করে। বাংলাদেশে আসলে তার চিকিৎসা অবস্থা চলে। এখন ও প্রবাসী কেমন জীবন যাপন করতেছে আর কিভাবে তাদের দিন কাটতেছে, আমার পাশে আপনারা দেখতে পাচ্ছেন একটা মানবাধিকার টিম এসেছেন এই প্রবাসীর বিষয়ে খোঁজখবর নেওয়ার জন্য। যে মানবাধিকার টিম ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অফ বাংলাদেশ ফাউন্ডেশনের কেন্দ্রীয় যুগ্ম সচিব আপনার দিদারুল আলম সাহেব, আর আমার পাশে আছেন সীতাকুণ্ড থানা কমিটির মানবাধিকার সংগঠনের ওমর ফারুক, পাশে আছেন আপনার মোহাম্মদ বাদশাহ, মানবাধিকার সংস্থার একজন সক্রিয় কর্মী, মানবাধিকার একজন নেতা, দেলোয়ার ভাই সহ আমাদের ডাক্তার রফিকুল্লাহ সহ অন্যান্য একটা টিম এসেছে। ওনারা এই টিম প্রবাসীর পাশে ওনারা ওনাদের বিষয় খোঁজখবর নিচ্ছে। আমি একটু প্রবাসীর যে স্ত্রী আছেন ওনাকে জিজ্ঞাসা করব, উনি যখন বিদেশ ছিলেন আপনাদের জীবনযাপন কেমন ছিল? যখন বিদেশ ছিলেন তখন আমাদের জীবন অনেক ভালোই ছিল। মানে আমরা কখনো অভাব অনটন বা টাকা পয়সার কোনো করি নাই। মানে আমাদের অবস্থা অনেক ভালো ছিল। কিন্তু এখন উনার বিদেশে চিকিৎসার ব্যয়বহুল খরচ হয়েছে। এখান থেকেও আমরা অনেক টাকা পয়সা পাঠাইছি, 35 লক্ষ টাকা। আবার বাংলাদেশে আনার পরে 6 লাখ টাকার মতো। এইভাবে মানে আমাদের অনেক টাকা পয়সা মানে অনেক খরচ গেছে মানে ধরতে 42 লাখ টাকার মতো গেছে উনার পিছনে আমাদের। তারপরে আমাদের সাংসারিক খরচ আছে, আছে, মেয়ের লেখাপড়া আছে অনেক। এখন আমরা মানে এমন অবস্থায় আছি, মানে যেরকম দেওয়ালের পিঠ থেকে গেছে, মানে ওই অবস্থায় আছি। মানে আমরা যে এখন কাউকে কিছু বলবো, মানে সেটার মতো না। বলবে যে কি এত টাকা পয়সা ছিল কিন্তু এখন নাই। কিন্তু উনার ক্ষেত্রে যায় অনেক টাকা পয়সা আমার ব্যাংকেও ছিল, আমার অনেক স্বর্ণ গয়নাও ছিল। এগুলো আমি বাঁধা বন্ধক দিয়ে মানে উনার চিকিৎসা খরচ চালাইছি। তারপরে ওইখান থেকে আবার বিদেশ থেকে 5 লাখ টাকার মতো খরচ করে বাংলাদেশ বিমানে, মানে যেটা ফার্স্ট ক্লাসের টিকিট, আরও একজন সহ উনাকে আনাইছি, নাহলে কে আনবে উনাকে। মানে এগুলো খরচ করতে গিয়ে আমার অনেক টাকা পয়সা খরচ হয়েছে। মানে এখন আমি এমন নিঃস্ব অবস্থায় আছি, মানে বলার বাইরে। সবগুলো তো সবাইকে বলা যায় না, কিন্তু আমাদের সমাজে তো বলতে গেলে তো আবার অনেক কথা বলবে, সেজন্য অনেক কথা আমি বলিও না, বলার প্রয়োজনও নাই। কিন্তু আমাদের অনেক আত্মীয় স্বজন আছে, যেমন আমার দেওয়ার, কিন্তু ওরা আমাদেরকে দেখে না। উনি একসময় উনার বোনদেরকে বিয়ে দিছে, উনার ভাইদেরকে বিদেশে নিয়ে লাইন করছে, এখনও বিদেশ আছে। কিন্তু ওই পারিবারিক কারণে আর আমাদের কিছু সম্পত্তির কারণে, তার সেজন্যর কারণে উনারা আমাদেরকে দেখে না। এবং উনাকে উনার বাবার সম্পত্তি থেকেও উনার ভাইরা উনাকে বঞ্চিত করছে। নিজের বাবাকে পর্যন্ত উনাকে দেখতে দেয় নাই। মারা গেছে যে আমাদেরকে দেখতে দেয় না, উনার বাবাকেও দেখতে দেয় নাই। তারপরে উনাকে ওর বাবার সম্পত্তি থেকে ভাইয়েরা বোনেরা সবাই মিলে উনাকে মানে বঞ্চিত করছে। আমার মেয়ে অনেকদিনই বাবার জন্য স্কুলে যাইতে পারে নাই। তারপরে ওরও লেখাপড়ার মানে অনেক সমস্যা হইতেছে। আমি এবার কারণ আমি সারা বছর মাস্টার রেখে আমার মেয়েকে লেখাপড়া করাইছি, 2টা মাস্টার ছিল কিন্তু এখন এগুলোর কারণে আমি আমার মেয়ে যে ক্লাস 9-এ পড়ে, কিন্তু এখনও আমি ওনার জন্য মাস্টার রাখতে পারি না। বাবাকে ও দেখে, না হলে আমি দেখি। একজন অল টাইম থাকতে হয়, না হলে তো উনি কখন কী সময় এই পর্যন্ত আনছি উনাকে চিকিৎসা করে যে অবস্থায় ছিল ভাইয়া, মানে উনাকে বাঁচবে বলি কেউ বলে নাই। এই তো উনার ফ্যাটে দিয়ে একটা অপারেশন করছে, খাদ্যনালীর এখান দিয়ে আমরা মোটা পাইপ দিয়ে উনাকে যখন আনছি, মুখের খাবারটা খেতে পারতো না, এখান দিয়ে খাওয়াইতাম পাইপের মাধ্যমে। এটা আবার চকবাজার মেডিকেলে ওই যে গ্যাস্ট লিভারের ডাক্তার হাতা ইপিকে খোলাইছি, বুঝছেন না। তারপরে এগুলো করছি, মানে এখন উনার চিকিৎসা এটাই মানে চলতেছে না আমাদের। আমি কখনো কাউকে বলি নাই, তবে কিন্তু আমি নেজামুদ্দিন ভাইকে কথাটা বলছিলাম। নেজামুদ্দিন আছে না, ওই যে আমাদের সংগঠনের বড়, উনাকে বলছিলাম আমি, কিন্তু উনি কথাটা অত বেশি নেয়, চিনি না। সেজন্য আমি ওই ভাইকে বলছিলাম যে উনি তো প্রবাসী, অনেক এখন তো দেখি এই সরকারে প্রবাসীদের জন্য মানে অনেক কিছু করতেছে। তো সেজন্য মানে আমি চাইছিলাম যে কি যাতে উনি প্রবাসী এত বছর ছিলেন, দেশের চাকা সচল রাখছে, করছে, আরও অনেক মানুষকে নিছে। তারপরে কি গেছে এখন যাতে উনি চলে আসছে, অসুস্থ অবস্থা আছে। আমি চাই যে মানে উনাকে প্রবাস কল্যাণ মন্ত্রণালয় থেকে
মানে মানে ওনার যে একটা ছেলে আছে, এখন আমি বড়টার কথা ধরতেছি না, এখন যে ছোট ছেলেটা আছে মানে ওনাকেও যাতে একটা কি কর্মসংস্থানের যাতে একটা কিছু করে যাতে আমার সংসারটা চলে। আমি মেয়ে মানুষ তো আর এখন কর্ম করতে পারবো না, ঠিক আছে ভাই, আমি কর্ম করতে পারবো ওনাকে থুয়ে, যাতে আমার ছেলেটাকে যাতে একটা লাইন করে দেয় বা কোনো একটা আমিও যদি কোনো একটা ইয়েতে ফাটাই দিতে পারি, তাহলে আমার সংসারটা, আমার ছেলের বয়স এখন জানুয়ারি মাসের 5 তারিখ আসলে 22 বছর পূর্বে, হ্যাঁ, এখন যদি ওকেও যদি কোনো একটা ইয়েতে যায় না, তাহলে আমার সংসারটা আর আমার কিছু এনজিও লোন টোনও আছে, এগুলো অনেক ডিস্টার্ব করতেছে, সেজন্য আমি মানে অনেক টেনশনে আছি। আজকে যেটা শুনছি এটা উনি আমাদের একজন মানবাধিকার সদস্য, ওনার যে এরকম পরিস্থিতি সেটা কিন্তু আমরা আগে জানতাম না। উনি হয়তো বলছেন যে আমাদের কাউকে উনি এই জিনিসটা ইনফর্ম করছিলেন, কিন্তু উনি হয়তো সাড়া দেন নাই। তো আমি যখন জানছি আমাদের বাদশা ভাই থেকে, দেলোয়ার ভাই, ফারুক ভাই, আমাদের ডাক্তার রফিকুল ভাই থেকে জানার পরে আমি আগ্রহবোধ করলাম যে ওনাদের থেকে আমি একটু সাক্ষাৎ নিই, এবং ওনাদের যেহেতু আর্থিক সহায়তা প্রয়োজন এবং ওনার স্বামী যেহেতু খুবই খারাপ অবস্থায় আছে, এই অবস্থায় ওনাদের একটু সহযোগিতা যদি আমরাও করি, এবং পাশাপাশি উনি যেহেতু আপনার প্রবাস করেছেন অনেক দিন পর্যন্ত, বাংলাদেশের আপনার একজন রেমিটেন্স যোদ্ধা, আজকে প্রবাস কল্যাণ মন্ত্রণালয় থেকে ওনার জন্য কী ভূমিকা রাখছে না রাখছে এগুলি জানার জন্য, এবং না রাখলে আমরা এটা সবার কানে কানে ছড়িয়ে দিয়ে ওনাদের সে সমস্যাগুলি সমাধান করার জন্য সরকারি যত সংস্থা আছে আর্থিক সহায়তা করে, তাদেরকে এই ভিডিও ক্লিপটা যেন তাদের কাছে যায়, তারা যেন তাদের সহযোগিতা এগিয়ে আসে, এবং স্থানীয়ভাবে যারা আপনার মানবতার কাজ করে আমাদের সাথে যারা আছে, এবং এখানে আরও অনেক মানবিক সংগঠন আছে, এইসব সংগঠনগুলি মনে করেন এই জিনিসটা হয়তো জানে না। ইনশাআল্লাহ আমি আশা করি আজকের এই সাক্ষাতের মধ্যে দিয়ে ওনারা হয়তো আমাদেরকে যা বলতেছেন এগুলি আমরা মানুষের কানে কানে পৌঁছে দেবো, এবং ওনাদের যে সমস্যাগুলি আছে সেগুলি যেন মানুষ শুনে এবং মানুষ ইনশাআল্লাহ এগিয়ে আসবে আমরা আশা করি। তো এই হচ্ছে আমাদের আজকের উদ্দেশ্য। আসলে নিজের কাছেও একটু মর্মাহত লাগতেছে, বোনটার সাথে আগে থেকে পরিচয় ছিল, কিন্তু ওনার যে এই অবস্থা কিন্তু সেটা আমি ব্যক্তিগতভাবেও জানতাম না। তো আজকে এখানে এসে বিস্তারিত দেখলাম দিদির ভাইয়ের কল্যাণে, উনি যখন বললো আমরাও আসলাম। তো ইনশাল্লাহ আসলে ওনার যে বর্তমান পরিস্থিতি আমি মনে করি প্রত্যেকটা মানবিক সংগঠন বলেন, মানবিক ব্যক্তি বলেন, বা মানবিক এই দেশের যে মানবিক সংগঠনগুলো আছে, সরকারের পক্ষ থেকে যে মানবিক কাজগুলো করা হয়, প্রত্যেকটা কাজ থেকেই কিন্তু ওনারা অনুদান পাওয়ার মতো একটা ফ্যামিলি। আমি শুধু এটাই বলবো, হ্যাঁ, আমাদের সীতাকুণ্ড কেন্দ্রিক যেসব সংগঠনগুলো আছে তারাও আসুক, এগিয়ে আসুক, ওনাদের আর্থিক অবস্থা বলেন, চিকিৎসা ক্ষেত্রে বলেন, তো আসাটা খুবই জরুরি। এবং পাশাপাশি আজকের এই নিউজের মাধ্যমে যারাই প্রত্যেকটা সেক্টরে এইটা যেন ছড়িয়ে পড়ে, পাশাপাশি যেন ওনাদের এই দুর্দশা থেকে ওনারা কিছুটা হলেও যেন মুক্তি পায়। আমি আদত জানি দিয়ে পুরোটা আমি জানি দিয়ে উনি অসুস্থ ছিল, অসুস্থ অবস্থা উনি মেডিকেলে ছিল জানি দিয়েও তো আমি আসতাম, আমি এসে দেখা করে যেতাম। তবে একটা পরিস্থিতি হচ্ছে যে বর্তমান পরিস্থিতিতে আপনার বাংলাদেশের ভিতরে সরকার চেয়েছে হওয়ার কারণে একটু সমস্যা, আর কিছু না। নত আমাদের একটা জিনিস হচ্ছে যে আমাদের মানবাধিকার উদ্যোগে আমরা মানবতার ফেরওয়ালা হিসেবে আমরা চাই একজন মানুষ, তখন উনিরা অনেক পয়সা ছিল, তবে ছিলে কী হবে, এখন আর্থিক অবস্থার কারণে যাই উনি অসুস্থ, চিকিৎসাটা পাচ্ছে না। আমার ভাইয়েলা, আমার পাড়াপড়শি, আমি যত চেষ্টা করি এই দেখি আমি ওনার জন্য কিছু করতে পারি কি না। অনেকদিন পর্যন্ত উনি কারো বলেনি, তো তখন আমার উদ্যোগে আমি চিন্তা করলাম যে আমাদের একটা এত বড় একটা সংগঠন আছে, তখন আমাদের বোনটা অথবা দেখতেছি উনি কারো বলেনি। আপনাদের ফোন করার মানে আপনার সাথে আমার সাথে খুব ভালো একটা আন্তরিকতা আছে, তাহলে আমি কারো শেয়ার না করি, তখন এই শেয়ারটা আমি কজি সুমন ভাইকে একটু বলি, তখন ওই বোনকে বললাম কথা আপনি আমাকে নম্বরটা দেন। আমার যে নম্বরটা, উনি একটু ব্যস্ত মানুষ, আমি ওনার থেকে জানি, আমি নম্বরটা দেব। তারপর আমাদের যুগ্ম মহাসচিব আছে এই বিদেশ থেকে দিদার ভাই, আমি তার সাথে আলাপ করব। তো উনি বলছে যে আপনি আমার নম্বরটা দেন, যে আপনি নম্বর দিয়ে কাজ হবে না, আমরা যোগাযোগ করি, উনি ফ্রি হইলে আপনার সাথে কথাটা বলবে। তা আমি এই বলি আপনার সাথে, এটা আমাদের সংগঠনের সাথে আপনার সাথে বেশিরভাগ শেয়ার করছি, এটা আমাদের কামনা। আমরা যে সবাই মিলিয়ে আমরা যে এতটুকু একটা মানুষ, আমরা যদি কিছু করতে পারি আমাদের সবচেয়ে একটু উপকার হবে, এটাই আশা করি।
আমি আসলে এই বিষয়টা তো জানি না, কিন্তু যেগুলি আমি জানি আমার কানে আসে সেগুলি আমি একজন হিউম্যান রাইটসের কর্মী হিসেবে এবং একজন গণমাধ্যম কর্মী হিসেবে এবং আপামর একজন সাধারণ মানুষ হিসেবে, এটা যেহেতু মানুষের পাশে দাঁড়ানো একটা ইবাদত, এমন একটা ইবাদতকে এড়িয়ে যাওয়া আমার থিওরিতে কখনো ছিল না। আমি নিজে একজন গরিব মানুষ, কিন্তু তারপরও আমি যখনই কারো কোনো বিষয় আমার সামনে আসে, আমি দূরে থাকি বা কাছে থাকি, এটা আমি এড়িয়ে যাই না। তো এখনও আমি যেটা শুনেছি, উনি আবার আমাদের একেবারে সাধারণ মানুষের মধ্যে পড়ে না, উনি আমাদের কর্মী। তো আমাদের কর্মী, অথচ আমাদের কর্মীর খবর আমাদের কাছে নাই, এটা আমাদের জন্য একটা লজ্জার বিষয়ও বটে। কারণ আমরা যে মানবতার কাজ করি সেটা মানুষকে খুঁজে খুঁজে করি, আর আমাদের ভিতরেই কিন্তু রয়ে গেছে একজন মানুষ যাদেরকে আমরা বিভিন্ন সহযোগিতা করার যোগ্য। তবে আমি ব্যক্তিগতভাবে আজ আমার যখন ভাই আমার কাছে আইছে তখন পুরা দমে আমি জানলাম। আগে এত বড় এমনি কিন্তু এই দুবেলার অসুখ হয়েছে এটাই জানছি, এটা যে ডিপভাবে যে হয়েছে সেটা আমি জানি নাই। তবে আমি দেখছি যে আমাদের এই ডুবেলা মনে করতে এই কোনা দিয়ে একসময় শিল্পপতি হয়েছে আলা, এর থেকে মানুষ দাঁড় উড়ার এটা টাকা নিয়ে খাইছি, হে বাপের তো প্রভাবশালী। তো এতে মনে করে যে অনেকের সহযোগিতা করছে, আমরা এইভাবে দেখছি। তো হঠাৎ করেছি এত দূরে আছে, সে এত এফেক্ট হয়েছে, সেটা আজকে যখন আমাদের কেন্দ্রীয় নেতারা যখন আসে তখন আমি পুরা যখন শুনলাম তখন আমি ইন্টারেস্টেড। আমি যখন আমার বলছে এখানে যাইব তখন আমি ধরতে পারছি যে এখানে হলো গোড়া যাইব, বাসা বাড়ি কিন্তু কোথায় যাইব, আমরা ওই মহিলার স্বামীকে চাইতাম যাবো, তখন আমি পুরা বুঝলাম। তবে আমি দেখছি যে বর্তমান প্রেক্ষাপটে না হইলেও উনি যে আমাদের থেকে কিছু পাইতে পারে এবং সহজে পাইতে পারে মানবাধিকার অথবা আইনি সংগঠন, কিন্তু সেটা ওনার জন্য 100% আমরা করতে পারি, 100% আমরা মানবাধিকার পক্ষ থেকে এবং আমার শত্রুর প্রয়োজন আমি সার্বিক সহযোগিতা করব, যাতে উনি এবং আমাদের সংগঠনে একজন আমাদের এলাকাবাসী বাংলাদেশের মানুষ, তো আমরা ওনার সুখের ভাগী, আমরা দুঃখের ভাগী আমরা হবই। একসময় আমরা এখানে এতারা উরস করতো যে ওরা এলাকার মানুষ শেষ সাথে থেকে খাইতো আর ঘাটটি বাঁধি নিত। এক সময় বালতিক আসাম করলে ব্যাগে চিনতো স্ক্যামের, হ্যাঁ বালতিক আসাম করলে ব্যাগে চিনতো। চট্টলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।